আমিও তাই আশা করেছিলাম। গর্বের সাথে বলল ইরফান। তা তুমি এখানে কখন এসে পৌঁছলে? ঠিক সময় মতোই। শোটা পুরোই দেখেছি। ইরফান। এখানে আমি আর ইরফান জেসাপ নই। আমি এখন জেমস গ্রিন। কথাটা মনে রেখো। ওকে সাবধান করলো ইরফান। তোমার শেষ ঘুষিটা ছিল একেবারে ঘুষির বাপ, বলল ইয়র্কি। আমি এসে পড়ায় ভালোই হয়েছে। এখানকার পরিস্থিতি আমার কাছে বেশ উত্তপ্ত বলেই মনে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা তাই দাঁড়ায় বটে। যতটা সম্ভব সংক্ষেপে এখানকার পরিস্থিতি ওকে জানালো ইরফান। তুমি কি সেদিন নামে কারো কথা উল্লেখ করেছিলে? কেন, তুমি ওকে চেনো নাকি? না, ঠিক চিনি না বটে, তবে ওর কথা আমি অনেক শুনেছি। শুনেছি ওর আঙুল ছাড়া আর সব কিছুই নাকি বাঁকা। এখন তুমি আমাকে কি করতে বলো? তুমি হোপেই থাকো। মনে রেখো, এখানকার মতো এখনকার মতো তুমি আমাকে চেনো না, জবাব দিল ইরফান। শহরে ফেন্টনের একটা ছোট সেলুন আছে। লোকটা সৎ। টিমের রাঞ্চ আছে রিজের উপর। সেও ভালো লোক। আজ তুমি ওকে দেখেছ? ফাইটের পর সে আর তার একজন কর্মচারী আমাকে কামেগিন সেলুন থেকে ধরাধরি করে বের করে এনেছিল। ওদের ছাড়া শহরের আর কাউকে বিশ্বাস করো না, করলে ঠকবে। তুমি হচ্ছ আমার আরেকটা তুরুপের দাস। এখন তোমার শহরের পথ ধরাই ভালো। আপাতত বিদায়। ইয়র্কি শহরের দিকে রওনা হয়ে গেল। ইরফানও লেজিয়ামের টেইল ধরে এগোলো। তার নিজস্ব এজে রাঞ্চ থেকে কেউ আসায় এখন ইরফানের মনের জোর অনেক বেড়ে গেছে। 14। পরদিন সকালে ব্যাংক হাউসে নাস্তা খেতে বসে ফোরম্যানের বিক্ষত চেহারা সবার মনেই কৌতূহল জাগালো, কিন্তু কেউ কোনো মন্তব্য করল না। রাঞ্চ হাউসে লরির কামরায় পৌঁছানোর পথে ফিলের দেখা পেল না ইরফান। ইরফানকে দেখে আহত লরি সিলিংয়ে ঝুলানো হাত নিয়ে বিছানার উপর উঠে বসল। ইরফান দেখল 45-এর গুলি খাওয়ার ও কিছু সুবিধা আছে। ফিলের অনুপস্থিতিতে সে অন্যান্য কাউবয়ের মতো চুপ করে থাকল না। তুমি আবার কে? ঠাট্টা করে প্রশ্ন করল লরি। আমি হয়তো ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু তা আমি নই, বলল ইরফান। ওকে খুঁটিয়ে লক্ষ্য করে সে বলল, আমার পছন্দ হচ্ছে না। কি পছন্দ হচ্ছে না, রামছাগল? তোমার এই চেহারার ভোল পাল্টানো। অবশ্য আগেরটাও এমন কিছু সুন্দর ছিল না। এই, আমার হ্যাট ছেড়ে ওঠো। ফোরম্যান ইচ্ছে করেই যে চেয়ারের উপর লরির স্টেশনটা রাখা আছে বসার জন্যে, সেই চেয়ারটাই বেছে নিয়েছিল। উঠে সে লরির চ্যাপ্টা হ্যাটটা হাতে তুলে নিল। এই পুরনো হ্যাট দিয়ে আর কতদিন চালাবে? হাড় কেপ্টে লোকও তো বেশি পুরনো হয়ে গেলে নতুন হ্যাট কেনে, মন্তব্য করল সে। আরে শান্ত হও। অসুস্থ মানুষের বেশি উত্তেজিত হওয়া ঠিক নয়। আজকাল প্রিন্সেস তোমার কেমন যত্ন নিচ্ছে? সে একজন লেডি, ইরফান জবাব দিল কাউবয়। আমাকে আবার ওই নামে ডাকলে আমি ফিলকে জানিয়ে দেব তুমি আমার বন্ধু, হুমকি দিল ইরফান। কসম লাগে, ওই কাজটা তুমি ভুলেও করতে যেও না। কিন্তু তোমার এই ছদ্মবেশ নেওয়ার কারণটা তুমি এখনো বলনি। এটা কোনো ছদ্মবেশ নয় হাদারাম। গত রাতে বার্টের সাথে আমার সামান্য মতবিরোধ ঘটেছিল। এই যা। আমার আগেই বোঝা উচিত ছিল। সব শোনার পর বলল সে, যখনই আমি তোমার দেখাশোনার জন্যে পাশে নেই, তুমি তখনই একটা গোলমাল পাকিয়ে বসো। খোঁজা দেয়া শেষ করে সে আবার বলল, ও যে আজ সকালে কেমন বোধ করছে আমি তা বেশ আন্দাজ করতে পারছি ইরফান। ও,
ওই লোকটা মানুষ নয়, ও একটা গরিলা। হ্যাঁ, আর একটা কথা, ভালো হয়ে ওঠার পর শহরে যদি ইয়র্কির সাথে তোমার দেখা হয় তাহলে তুমি ওকে চেনো না, বুঝলে? এই, এটা কি ধরনের কথা হলো? যাওয়ার জন্য আগেই উঠে দাঁড়িয়েছিল। ওর কথার কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল ইরফান। ফেরার পথেও ওই চেহারা নিয়ে ফিলের সামনে না পড়ায় সে নিজের কামরায় ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটার সামনে পড়ে গেলে অযথা ওকে অনেক ব্যাখ্যা দিতে হতো। আসলে লরির কামরায় ঢুকতে যাওয়ার পথে ভিতরে ইরফানের গলার স্বর শুনে সে দরজার কাছেই থেমে দাঁড়িয়েছিল। যতটুকু সে শুনেছে তাতেই সে বুঝেছে লরি তাকে ধোঁকা দিয়েছে। নিজের শোবার ঘরে বিছানার উপর বসে শূন্য দৃষ্টিতে জানালার দিকে চেয়ে সে ভাবছে ও কি জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। লরি জেমসকে আগে থেকেই চেনে এবং জেমস আসলে সদ্য নাম নিয়ে কাজ করছে এখানে। ওর আসল নাম ইরফান। এসবের মানে সে কিছুই বুঝতে পারছে না। শেষ পর্যন্ত এর কোনো কুল কিনারা না পেয়ে সে কান্নায় ভেঙে পড়ল। বার্বির মালিক সম্পর্কে লরির ধারণা একেবারে পুরোপুরি ঠিক। লোকটা মানসিক এবং দৈহিক দুভাবেই সম্পূর্ণ বিপর্যস্ত। বিকৃত চেহারা নিয়ে কারো সামনে মুখ দেখাবার জো নেই ওর। তাছাড়াও শহরের সবার সামনে এভাবে ইরফানের কাছে মার খেয়ে মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেছে। সে রান্স হাউজে বসে ও কথা নিয়েই ভাবছে। তার কথা শুনতে শুনতে ফোরম্যানের চেহারায় একটা ক্ষীণ উদ্যত ভাব ফুটে উঠেছে। মিছে গালাগালি করে আমাদের কোনো লাভ হচ্ছে না, শান্ত শান্ত স্বরে বলল ডোভার। আমার কাছে তোমার জন্যে কিছু খবর আছে, কিন্তু সেটা ঠিক সুখবর নয়। মনে হয় ইদানিং আমরা সুখবর পাওয়া ভুলেই গেছি, বলল বার্ট। বলে ফেলো, বলতে পুরো সপ্তাহ লাগেও না। আমাদের হাতে এখন প্রচুর সময় আছে, কিন্তু সে যাই হোক, খবরটা সম্পর্কে আমি এখনও পুরোপুরি নিশ্চিত নই, ঠান্ডা স্বরে বলল ফোরম্যান। আমরা সবাই জানি পিস্তল ড করায় তুমি যথেষ্ট ফাস্ট, তাই না? আমার চেয়ে ফাস্ট কারো দেখা অন্তত আমি এখনো পাইনি, স্বীকার করলো বার্ট। তার মানে গত রাতের আগে, এই তো, বলে চলল ডোভার। জেমসের তুলনায় তুমি ছিলে অত্যন্ত চলো, অথচ এর চেয়ে দ্রুত ড করতে তোমাকে আমি আগে কখনো দেখিনি। তবু জেমস তোমাকে খুবই সহজে হারিয়ে দিল। তুমি কি বোঝাতে চাইছো? তিক্ত স্বরে প্রশ্ন করল বার্ট। কারণ ফোরম্যানের মুখে বসের সমালোচনা ও ঠিক পছন্দ হচ্ছে না। হ্যাথেটস ফলি থেকে টারম্যানের দলটাকে কে শেষ করেছিল তা তোমার মনে আছে? বিদ্যুতের পান, বলল সে। তুমি বলতে চাও জেমসি? আমি তাই আশ করছি, বাধা দিয়ে বলে উঠল ডোভার। ও ছাড়া আর কেউ তোমাকে এমন ছেলে মানুষের মতো হারাতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। বার্টের ফোলা মুখটা যেন আরও একটু ফ্যাকাশে হলো। ডোভারের কথা যদি সত্যি হয় তাহলে সে ড্র করার চেষ্টা করে মৃত্যুর দুয়ার থেকেই ফিরে এসেছে। ইরফান ওই টারম্যানের গরু চোরের দলটাকে ধ্বংস করার পর সৎ কাউম্যান হয়ে একেবারে হারিয়ে গেলেও টপ আউটল গানম্যান হিসেবে ওর সুনাম এখনও মানুষ ভুলে যায়নি। বার্ট নীরবে বসে রইল। ভুরুতে দুশ্চিন্তার ভাঁজ পড়ে ওর বিকৃত মুখ এখন আরও কুৎসিত দেখাচ্ছে। সে যখন আবার মুখ তুলে চাইল তখন তার চেহারা দীর্ঘ আত্মবিশ্বাসে কঠিন হয়ে উঠেছে। ইরফান জেসাসি হোক বা না হোক, সেও মানুষ এবং আমি ওকে যেমন করে পারি সে শেষ না করে ছাড়ব না, বলল বার্ট। ওর সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলো যদি সত্যি হয় তবে সে কয়েকবারই ফাঁসিতে ঝোলার থেকে বেঁচে গেছে, কিন্তু ওর কপাল সবসময়ই এমন ভালো যাবে তার কোনো কারণ নেই। শোনো, তোমার এই ধারণার কথা যেন গোপন থাকে সেদিকে তুমি খেয়াল রেখো। এই কথা যদি
কোনো ক্রমে প্রকাশ হয়ে পড়ে, তাহলে শহরের সবকটা ভীতু কয়টি ওকে চোরদার চোখে দেখে ওর কথা মতোই চলবে। কথাটা বাইবেলের বাণীর মতোই সত্যি, স্বীকার করল ডোভার। বিশেষ করে ওর কাছে গতরাতে মার খাওয়া শহরের লোকজনের কাছে তোমার মর্যাদা অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। ওকে এখন আমাদের শেষ করতেই হবে, নইলে সেই আমাদের শেষ করবে। ওর জন্যে আমার ওষুধ হচ্ছে পিঠে একটা বুলেট, কিন্তু তোমার হয়তো অন্য কোনো প্ল্যান থাকতে পারে। আমার আস্তিনের নিচে একটা ভালো তাস লুকানো আছে, যার কথা এখনো কেউ জানে না, বলল বার্ট। ঠিক সময় মতোই ওটা আমি খেলবো, এবং খেলার জেতার খেলায় জেতার জন্যে ওই একটা তাসই হবে যথেষ্ট। ডোভার বিদায় নিয়ে চলে যাওয়ার পরও রাঞ্চার অনেকক্ষণ ওখানে বসে চুরুট চিবাচ্ছে। চিন্তায় তার কপালে গভীর ভাঁজ পড়েছে। কিন্তু লেজিয়েম পাওয়ার জন্যে তাকে যে কোনো উপায়েই হোক লড়তে হবে, এবং ওই মেয়েটাকেও তার চাই। ওদের শেষ সাক্ষাতের কথা স্মরণ করে তার মুখ থেকে একটা গালি বেরিয়ে এলো। ইচ্ছাই হোক বা অনিচ্ছাতেই হোক, মেয়েটাকে আমার পেতেই হবে, দাঁত কিরমির করে বলল সে, এবং যে বাগড়া দিচ্ছে বাটিক অসমাপ্তই রাখল বার্ট। বিশাল লোকটা বর্ষাকালে পানির বিশাল লেকটা বর্ষাকালে পানির দরে তৈরি একটা গভীর নালার ঢাল বেয়ে এঁকে বেঁকে তারপরে বিশাল লোকটা বর্ষাকালে পানির দরে তৈরি একটা গভীর নালার ঢাল বেয়ে এঁকে বেঁকে তার পনিকে উপরে উঠিয়ে কিছু ঘন ঝোপ পেরিয়ে চূড়ায় উঠে খোলা রেঞ্জের দিকে তাকিয়ে খিস্তি করে লাগাম টেনে ঘোড়া থামালো। ওখানে গোটা ছয়েক লোক বেশ নিশ্চিন্ত ধীর গতিতে লেজিএমের গরু জড়ো করছে। ওদের কেউ তার পরিচিত নয়। চট করে রাইফেলটা খাপ থেকে বের করে নিয়ে ঘোড়ার পিঠ থেকে ঝাঁপ দিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। ঠিক সময় মতোই নিরাপদ আশ্রয় নিয়েছে ও, কারণ ওই মুহূর্তেই ঘোড়ার গায়ে ভোঁতা শব্দ তুলে একটা বুলেট এসে বিঁধল। কারণ ওই মুহূর্তেই বিঁধল। পরক্ষণেই শোনা গেল রাইফেলের ক্রুদ্ধ গর্জন। ঘোড়াটা মাটিতে পড়ে কিছুক্ষণ পা ছুঁড়ে স্থির হয়ে গেল। রাইফেলের মাথাটা ঝোপের ফাঁক দিয়ে সামান্য একটু বের করে পরপর 3টে গুলি ছুড়ল সে। একজন রাইডারকে ঘোড়ার পিঠ থেকে পড়ে যেতে দেখে সে সন্তুষ্ট হলো। আমার ঘোড়াটাকে তোমরা মেরেছ বটে, বলল সে, কিন্তু তার শোধও আমি সাথে সাথেই তুলে নিয়েছি। সে জানে বর্তমান পরিস্থিতিতে তার বাঁচার কোনো আশা নেই। ঘোড়া ছাড়া তার করার কিছুই নেই। এখন ওরা নিজস্ব সময়ে ওকে ঘিরে ফেলে যখন খুশি মারতে পারবে। কিন্তু সে অবাক হয়ে দেখল রাইডাররা আর কোনো গুলি ছুড়ল না। ওরা যত জলদি সম্ভব গরুগুলোকে রেঞ্জ থেকে সরিয়ে নিতে ব্যস্ত হলো। সে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ল বটে, কিন্তু তাতে ওদের কোনো ক্ষতি হলো না। যখন রাইডাররা রেঞ্জের অপর বিন্দুতে পরিণত হলো, তখন কাউবয় তার আশ্রয় ছেড়ে উঠে দাঁড়ালো। অবাক কাণ্ড, বলে উঠল পাঞ্চাল। বিষণ্ণ দৃষ্টিতে নিজের ঘোড়াটার দিকে তাকালো। তুমি এমন কিছু ভালো ঘোড়া ছিলে না বটে, কিন্তু তবু বর্তমান পরিস্থিতিতে তোমার জন্য আমি 2 মাসের বেতনও খুশি মনেই দিতে রাজি হতাম, মন্তব্য করল সে। এখান থেকে রাঞ্চ অন্তত 10 মাইল দূরে। আমার কপাল খারাপ, কি আর করা। যেসব মানুষ ঘোড়ার পিঠেই বেশিরভাগ সময় কাটায়, তাদের জন্যে পায়ে হেঁটে চলা একটা অভিশাপ, তাও আবার কড়া রোদে উঁচু গোড়ালির বুট পরে। তার উপর রোদের উপর বিস্ফোরা হিসেবে রয়েছে 40 পাউন্ড ভারী জিন আর রাইফেল এবং মাথার সাজ। কিন্তু এই গরু চুরির খবর যত জলদি সম্ভব লেজিয়েমে পৌঁছে দেয়া খুব জরুরি। মনের ঝাল মিটিয়ে আরও একটা বিচ্ছিরি গালি দিয়ে রওনা হলো কাউবয়। যাত্রাটা সে যতটা কষ্টের মনে করেছিল তার চেয়েও খারাপ হলো।
প্রথম 2 মাইল যেতে না যেতেই ওর পায়ে ফোসকা পড়ে গেল। এরপর প্রতি পদক্ষেপ হলো অত্যন্ত বেদনাদায়ক। রোদের হাত থেকে বাঁচার জন্যে মাথার উপর ধরা জিনটা দ্বিগুণ ভারী হয়ে উঠল। জটপাখানা লম্বা ঘাসে যতবার হোঁচট খাচ্ছে ওর মুখ থেকে গালি বেরোচ্ছে। শেষে গলা শুকিয়ে এমন অবস্থা যে গালিও বের হলো না আর। হোঁচট খেতে খেতে এক পা করে এগিয়ে চলেছে সে। এখন কেবল মনোবল আর জিদের বশেই এগোচ্ছে লোকটা। যে করেই হোক ওকে নিজেদের লেজিএম রাঞ্চে পৌঁছতেই হবে। এই দুর্ভাগ্যের প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। কটনউড আর উইলোতে ঘেরা ঝর্ণাটার কাছে এসে থামল কাউবয়। বড় একটা গাছের ছায়ায় জিনটা নামিয়ে রেখে ঝর্ণা থেকে আশ মিটিয়ে পানি খেয়ে পানির বোতলটা ভরে নিয়ে গাছের তলায় বসে সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটা ধরল। রাঞ্চের কাছাকাছি পৌঁছে গেছে সে। শেষ কয়েকশো গজ প্রায় হামাগুড়ি দিয়েই এগুলো। ব্যাংক হাউসে ঢুকে কোনো মতে জিনটা নামিয়ে রেখে সামনের চেয়ারটাতে বসে পড়ল ক্লান্ত লোকটা। তুমি হেঁটে ফিরতে গেলে কেন? প্রশ্ন করল লাঙ্কি। কারণ আমার কোনো পাখা নেই, গাধা ছেলে, তিক্ত স্বরে জবাব দিল পরিশান্ত কাউবয়। আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে জেমসকে ডেকে আনো। সাফারের সময় আগেই পেরিয়ে গেছে। ইরফান নীরবে বসে ওর সব কথা শুনল। আবার সেই ব্ল্যাক মাস্ক না, বলল সে। ওরা আমাদের প্রায় 50টা গরু নিয়ে গেছে। আমি রাইফেল ছুঁড়ে ওদের কাজ যতটা সম্ভব কঠিন করেও ওদের ঠেকাতে পারিনি, বলল বিগ বয়। ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। ভাবছি ওরা তোমাকে প্রথমে কেন শেষ করলো না, মন্তব্য করল হেন্ডন। এর কারণ ওদের সাহসের অভাব। আমি গুলি ছুঁড়ে ওদের একটাকে বেশ ভালো রকম জখম করেছি। আমার পিছনে এলে ওরা অন্তত কিছু লোক মরত। মাথা নাড়ল ইরফান। আমার ধারণা ওর পিছনে আরও কিছু কারণ আছে। পূবের দিগন্তে একটা সোনালি আলো গাঢ় হয়ে হয়ে আরও একটা প্রভাতের আগমন ঘোষণা করল। সমতল রেঞ্জ এবং পাহাড়ের পাদদেশে কিছুটা রক্তাভ রঙের কুয়াশা ঘুরপাক খাচ্ছে। পাহাড়ের চূড়া থেকে চিমনির ধোঁয়ার মতো বাষ্প উপর দিকে উঠছে। লেজিএম রাঞ্চের লোকজন সবাই যেন উত্তেজনায় টকবক করে ফুটছে। কেবল লরি আর রাঁধুনি ছাড়া আর সবার সাথে ইরফান কথা বলছে। শুধু গরু উদ্ধার করেই সে ক্ষান্ত হতে চায় না। চোরদের সাহায্য করাও ওর উদ্দেশ্য। রাঞ্চের সব থেকে বিক্ষুব্ধ মানুষ হচ্ছে লরি। তার এই অক্ষম অবস্থার জন্যে নিজেকে সে কিছুতেই ক্ষমা করতে পারছে না। কাউবয়ের দল রওনা হয়ে যাওয়ার পর ওকে শান্ত করতে ফিলের অনেক বেগ পেতে হলো। কাঁধে চোট পাওয়ার কারণেই আমাকে আজ এই আনন্দ থেকে বঞ্চিত হতে হচ্ছে। কথাটা শেষ করেই ফিলের চেহারা দেখে সে টের পেল ভুল কথা বলা হয়ে গেছে। আমি ঠিক ও কথা বোঝাতে চাইনি, কিন্তু তুমি বয়সদের সাথে রাইড করেই বেশি আনন্দ পেতে। কথাটা শান্ত, খুব বেশি শান্ত স্বরে শেষ করলো ফিল। লরির যদি মেয়েদের সাথে মিশে ওদের মন জুগিয়ে চলার কৌশল শেখা থাকতো তবে সে কখনো ওই কথা বলতো না। বিগ বয় খাওয়া সেরে কয়েক ঘন্টা ঘুমিয়ে কিছুটা ফ্রেশ হয়ে নেয় সেও ওদের সাথে যোগ দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে জিদ ধরে ঘটনাস্থলে পৌঁছে দিল। ওরা দেখল ঘোড়াটাকে শকুনে খেয়ে পুরোই শেষ করে ফেলেছে। তবে রাসলারদের যাত্রাপথ খুঁজে বের করতে ওদের বেশি সময় লাগলো না। ওরা টেইলটা ঢাকার কোনো চেষ্টাই করেনি। এটা লক্ষ্য করে ইরফানের মন সন্দিগ্ধ হয়ে উঠল। টেইলটা সোজা উত্তরের পাহাড়ের দিকে কিছুটা দূর এগিয়ে হঠাৎ মন নিয়ে ডান দিকে ঘুরে পাহাড়ি জঙ্গলে ঢুকেছে। ইরফান সবাইকে রাইফেল বের করে সাবধানে এগোনোর নির্দেশ দিল। স্পষ্টই ওরা গরুগুলোকে নিচের ভালো ঘাসে ভরা
বেসিনের দিকে নেয়ার কোনো চেষ্টাই করেনি। সরু খাসটা ধরে এগিয়ে এক জায়গায় ওটা 12 গজ চওড়া হলো। অ্যাম্বুশ আশা করে সবাইকে আড়ালেই দাঁড় করিয়ে ইরফান, বিগ বয় আর হেন্ডন খোলায় বেরিয়ে এসে থেমে দাঁড়ানোর পরও কোনো গুলি এলো না। অবাক হয়ে হেন্ডন ইরফানের দিকে তাকালো। এটা কেমন ধরনের কাজ হলো? প্রশ্ন করল সে। গরুগুলোকে এখানে কোনো পাহারা ছাড়া রাখার কারণ একটাই হতে পারে, আমরা যেন এগুলো সহজে খুঁজে পাই। এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ হেন্ডন, স্বীকার করলো ইরফান। ওরা ট্র্যাক না ঢেকে একটা টোপ ফেলেছিল, আর সেটা আমি গিলেছি। ওরা কেন আমাদের এখানে টেনে এনেছে তা আমি জানি না, কিন্তু সেটা আমি এখনই দেখছি। 3 জনে মিলে তোমরা সহজেই গরুগুলোকে রাঞ্চে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। বাকি লোক আমার সাথে আসবে। বিগ বয়ের সাথে আরও 2 জনকে গরুগুলো লেজিএম রেঞ্জে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে ইরফান বাকি লোক নিয়ে দ্রুত বেগে রাঞ্চে ফেরার পথ ধরল। পথে কোথাও সময় নষ্ট না করেও ফিরতে সন্ধ্যা হয়ে এলো। দূর থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও রাঞ্চের কোথাও এখনও বাতি জ্বলছে না দেখে সাবধান হলো ওরা। ওদের একজন রাঁধুনিকে খাবার তৈরি করার নির্দেশ দিতে চিৎকার করে নিজেদের আগমন বার্তা জানালো, কিন্তু রাঁধুনির দিক থেকে কোনো সাড়া এলো না। এখানে নিশ্চয় কোনো সমস্যা আছে, চলো রান্স হাউজে গিয়ে দেখা যাক বলে ইরফানই প্রথম এগোলো। বাড়িটাও নিস্তব্ধ আর অন্ধকার। ফোরম্যান পিছনের দরজার দিকে এগিয়ে ওটা খোলাই পেল। ভিতরে ঢুকে একটা অস্পষ্ট কোকানের শব্দে সে থমকে থেমে দাঁড়ালো। একটা ম্যাচ জেলে ইরফান দেখল। আতঙ্কে বিস্ফারিত চোখে রাঁধুনি ড্যানিয়েল ওর দিকে তাকিয়ে আছে। ওকে চিনতে পেরে আশ্বস্ত হলো লোকটা। বাতি জেলে ছুরি বের করে চেয়ারের সাথে বাঁধা বাঁধন কেটে তার গ্যাগ খুলে দিল ইরফান। ঘটনাটা কি? প্রশ্ন করল। মুখ শুকিয়ে থাকায় জবাব দিতে কয়েক সেকেন্ড দেরি হলো। সে জানালো, ব্ল্যাক মাস্কের লোক মিস মাস্টারসনকে নিয়ে গেছে। ইরফান সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে ফিলের কামরায় ঢুকে দেখল রাঁধুনির স্ত্রী দিনাকেও একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। বাঁধন কেটে গ্যাগ খুলে দেওয়ার পরও মেয়েটার আতঙ্ক কাটেনি। পোলাপ বকছে সে। এবার সে লরির কামরায় গিয়ে ওকেও বাধা অবস্থায় দেখতে পেল। তোমাকে তো প্রায় পরিণত বয়স্ক পুরুষের মতোই দেখাচ্ছে, ঠাট্টা করে বলল ইরফান। এবার তুমি আমাদের কিছু শোনাও। ওকে মুক্ত করার পর সে স্বাভাবিকভাবেই কথা বলতে পারল। বেশ লম্বা একটা কাহিনী। তখনও বিকেল হয়নি। এমন সময় বাইরে ঘোড়ার খুরের আর কথাবার্তার আওয়াজ পেয়ে সে মনে করেছিল রাঞ্চের লোকজন তাড়াতাড়ি ফিরে এসেছে। এই সময় হঠাৎ ওর দরজা খুলে গেল, কিন্তু তার সাধের তরুণী নার্সের বদলে ঘরে ঢুকলো 2 জন কালো মুখোশধারী লোক। ওদের একজন পিস্তল তাক করে ওকে কাবার করে রাখলো, অন্যজন ওকে বেঁধে ফেলল। আমি এই জখম হাত নিয়ে ওদের বিরুদ্ধে গালাগালি ছাড়া আর কিছুই করতে পারিনি, ব্যাখ্যা করলো লরি। কিন্তু আমাকে গ্যাগ করার পর বাধ্য হয়ে গালাগালিও বন্ধ করতে হলো। ওরা কিসের উদ্দেশ্যে এসেছিল? ফিলকে নিতে, এবং ওকে নিয়েও গেছে, ইরফান জানালো। কথাটা শুনে অসুস্থ লোকটার ভাষা অলঙ্কিত হয়ে উঠল। ও এখন ওহ এখন গালাগালি করে কী লাভ? ওতে সমস্যার কোনো সমাধান হবে না। তুমি কি আজ রাতেই ওকে উদ্ধার করতে যাচ্ছ? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল লরি। না, এখন আমি ঘুমাতে যাচ্ছি, তুমিও তাই করার চেষ্টা করো। হেসে কথাটা বলে গালাগালি শোনার অপেক্ষা না করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল ইরফান। ব্যাংক হাউসে গিয়ে খাওয়া সেরে নিজের ঘরে ফিরল সে। এবার তার মনে পড়ল যে ফেরার পর থেকে এখন পর্যন্ত টমিকে কোথাও দেখতে পায়নি ও। ওকে ডেকে বা শীষ দিয়েও
কোনো লাভ হলো না। নিজের কামরাটা ভালো করে পরীক্ষা করে দেখলো সব কিছুই ঠিক আছে, কেউ কোনো কিছু ঘাটাঘাটি করেনি। শেষে সে এই সিদ্ধান্তে পৌঁছালো যে মেয়েটাই ছিল ওদের এই রেইডের মূল উদ্দেশ্য। সেদিই কি শোধ নেয়ার জন্যে এটা করিয়েছে? কেবল আর একটা লোকেরই এতে কোনো স্বার্থ থাকতে পারে। তবে কি ব্ল্যাক বার্টি তার লোকজনকে কালো মুখোশ পরিয়ে এই কাজটা করিয়েছে, যেন সবাই মনে করে এটা ডাকাতদেরই কারসাজি? 15। গতদিন হাড়ভাঙা খাটুনি গেলেও লেজিএমের ফোরম্যান সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবাইকে কাজে যাওয়ার জন্যে তৈরি দেখতে পেল। কিন্তু আজ ওদের মধ্যে আগের সেই হাসি খুশি ভাবটা আর নেই। সবার মুখই গোমরা। মিস মাস্টারসন ওদের সবার কাছেই ছিল খুব জনপ্রিয়। এছাড়া তরুণী মালিকাকে এভাবে তুলে নিয়ে যাওয়াকে ওদের প্রত্যেকের কাছেই ব্যক্তিগতভাবে অপমানজনক বলে মনে হচ্ছে। ওই লোকগুলো ওদের এভাবে বোকা বানানোয় রীতিমতো ক্ষেপে আছে ওরা। ওরা প্রত্যেকেই নিজেদের পিস্তল আর রাইফেলে যত্নের সাথে গুলি ভরে নিয়েছে। ওদের বেল্টগুলো পুরোপুরি বুলেটে ঠাসা। ওরা সবাই বাছাই করা ঘোড়ায় জিন চাপিয়ে ইরফানের জন্যে অপেক্ষা করছে, কারণ সে আজ তার নিজের কামরাতেই নাস্তা খাচ্ছে। ইরফান বেরোবার জন্যে মাত্র ঘুরেছে। এই সময়ে হাঁপাতে হাঁপাতে টমি তার প্রভুর পায়ের কাছে শুয়ে পড়ল। ঝুঁকে কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে ওর চোখে পড়ল টমির চামড়ার কলারের ফাঁকে একটা সাদা কি যেন গোজা আছে। বের করে দেখলো ওটা একটা পেঁচানো কাগজ। ওতে লেখা আছে, ব্ল্যাক মাস্কের হাতে মেয়েটা গুহায় আছে, জলদি এসো, একজন বন্ধু। চিঠির লেখাটা ঠিক আগের চিঠিগুলোর মতো। ওটার দিকে অবাক চোখে চেয়ে থাকলো ইরফান। ভাবছে লোকটা কে হতে পারে। হেন্ডন গতকাল সারাক্ষণ আউটফিটের সাথেই ছিল। মনে হচ্ছে টমি ওদের চোখে ফাঁকি দিয়ে মেয়েটার পিছু নিয়েছিল, তাই লোকটা ওর মাধ্যমে চিঠিটা পাঠানোর সুযোগ পেয়েছে। টমিকে আদর করে ওর মাথা চুলকে দিল ইরফান। তুমি নিঃসন্দেহে এই রাঞ্চেরই একজন, বলল সে। বাইরে বেরিয়ে ইরফান তার লোকজনকে পরিস্থিতিটা জানিয়ে ওদের পরামর্শ চাইল। হোফে লোক পাঠিয়ে শেরিফকে ঘটনাটা জানিয়ে একটা পাশি গঠন করালে কেমন হয়, প্রস্তাব দিল একজন। মাথা নাড়ল ফোরম্যান। টেলর আমাদের মোটেও দেখতে পারে না। তাছাড়া আমার বিশ্বাস এটা প্রধানত লেজিএমের কাজ। তার চেয়ে বরং টিমের রাঞ্চে গিয়ে ওর এবং ওর লোকজনের সাহায্য চাওয়া অনেক ভালো। ওদের সাহায্য পেলে সহজেই ওই কয়টিগুলোকে ওদের গর্ত থেকে টেনে বের করতে পারবো। সবাই সমস্বরে ওর প্ল্যান অনুমোদন করল। লাঙ্কি বলল, ওই শেরিফের মুরদ থাকলে অনেক আগেই এই কাজটা সে করত। সবার সমর্থন পেয়ে ইরফান আর দেরি করল না। সবাই মিলে টিমের এক্সটি রাঞ্চের পথে রওনা হয়ে গেল ওরা। কেবল লরি, যাকে ওর জখম নিয়ে যেতে দেয়া হয়নি, বিছানা ছেড়ে উঠতে পারেনি বলে ওখানেই শুয়ে অসহায় অবস্থায় ছটফট করছে। তুমি দুশ্চিন্তা করো না বাছা, আমরা তোমার প্রিন্সেসকে ঠিকই ফিরিয়ে আনব। যাওয়ার আগে ওকে আশ্বস্ত করে গেছে ওর ফোরম্যান। সেই সাথে ডাকাতের দলটাকেও নির্মূল করে আসব। এক্সটি রাঞ্চে ফ্রেশ ঘোড়া পাওয়া যাবে জেনে ঘোড়াগুলোকে ঊর্ধ্বশ্বাসে ছোটালো ওরা। টেইলটা সহজ হওয়ায় সময় মতোই পৌঁছলো সবাই। টিম ওদের একটা আনন্দের হাঁক ছেড়ে স্বাগত জানালো। ইরফান যখন ওদের আসার কারণ জানানোয় টিম সঙ্গে সঙ্গে বলল, আমরা সাহায্য করব মানে? চেষ্টা করেও তুমি আমাদের ঠেকাতে পারবে না। কাউকে প্রকাশ্যে দিনের আলোয় জোর করে উঠিয়ে নিয়ে যাবে, তাও ফুলের মতো সুন্দর একটা ভদ্র মেয়েকে, যে কিনা আমারই এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে।
ওদের আমরা বুঝিয়ে দেব যে এটা মগের মুল্লুক নয়। তুমি ওর সম্পর্কে কিছু জানো? বুড়ো আঙুল ঝাঁকিয়ে ব্যাংক এ ব্যাংক হাউজের বাইরে দাঁড়ানো ইয়র্কিকে দেখালো টিম। তোমাদের আউটফিটের কেউ? প্রশ্ন করলো ইরফান। এখনও নয়, আজ সকালেই সে এখানে এসেছে। মনে হয় ও একটা কাজের খোঁজেই আছে, জবাব দিল টিম। ওকে দেখে কি মনে হয় তোমার? মনে হয় গোলাগুলিতে ওর ভালো দখল আছে। যে পিস্তল দুটো ওর কোমরে ঝুলছে সেগুলো মোটেও নতুন নয়। লড়াইয়ে দক্ষতা আছে, জবাব দিল ইরফান। আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক, বলল টিম। আজই তার প্রমাণ পাওয়া যাবে। ওকে আমাদের সাথে এই নাচে যোগ দিতে ডাকলে কেমন হয়? আমি $1 বাজি ধরেছি সে ঝুঁকি না নিয়ে এড়িয়ে যেতে চাইবে। এটা সরাসরি ডাকাতি, কিন্তু তবু আমি বাজিটা ধরছি। টিম এগিয়ে গিয়ে নির্বিকার যুবকের সাথে কথা বলে ফিরে এসে ইরফানকে $1 দিয়ে বলল, বেশি টাকা না ধরেই ভালো করেছি আমি। আশ্চর্য, ওর ভাব দেখে মনে হলো আমি যেন ওকে একটা ড্রিঙ্ক অফার করছি। ইরফান টিমের দিকে চেয়ে হাসল। এটা ফেয়ার বাজি ধরিনি আমি। ওই লোক আমারই বন্ধু। ও এখানে চাকরির খোঁজে আসেনি, কিন্তু তুমি ওর উপর পুরো ভরসা রাখতে পারো, বলে $টাকে ওকে ফেরত দিল ইরফান। ওর দিকে মুঠি ঝাঁকালো টিম। তুমি একটা বুড়ো শয়তান, বেশি গভীর জলের মাছ, বলল সে। তবে আমি তোমাকে শেষ পর্যন্ত সমর্থন দিয়ে যাব। ওখানে ঘোড়া বদল করে নিয়ে টিম আর ওর 5 জন লোকসহ ইয়র্কিকে সাথে নিয়ে দল ভারী করে ওরা পাহাড়ের চূড়ায় গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কয়েক মাইল ঘেঁষো সমতল জমি সহজেই পার হয়ে এবার পাহাড়ে ওঠা শুরু করলো ওরা। ওদের মধ্যে খুব কমই কথাবার্তা হচ্ছে। প্রত্যেকেই নিজের ঘোড়া আর টেইলের উপর তীক্ষ্ণ নজর রেখেছে, কারণ একবার ঘোড়ার পা ফসকালে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। মাইলের পর মাইল কষ্টসাধ্য পথ বেয়ে উপরে উঠছে ওরা। পাইন জঙ্গলের পরে ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে পথ করে নিয়ে ওদের এগোতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা ঢালের পাশ দিয়ে যাওয়ার সময় নিচে কতগুলো গরু আর ঘোড়াকে আনন্দের সাথে ঘাসের উপর চড়তে দেখা গেল। খুব শান্তিময় একটা পরিবেশ, তাই না? মন্তব্য করলো টিম। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি ওগুলো সব চুরির মাল। ক্যানিয়নের খাড়া পাথুরের দেয়ালের 80 ফুট উঁচুতে গুহায় ঢোকার কার্নিশ। ওদের ওখান থেকে টেনে বের করা বোতলের ছিপি বের করার মতো সহজ কাজ হবে না, বলল ইরফান। হয়তো গুহার ভেতরে ঢোকার অন্য কোনো পথও থাকতে পারে, কিন্তু কেবল সরু কার্নিশের উপর দিয়ে যাওয়ার পথটাই কেবল আমার পরিচিত। কিন্তু ওই কার্নিশের উপর ওদের একটা লোক থাকলে তার পক্ষে 20 জনকে ঠেকিয়ে রাখা সম্ভব। তাই আমার পরামর্শ হচ্ছে আমি 2-3 জন লোক নিয়ে কার্নিশ ধরে এগোবো। বাকি সবাই উপত্যকার এপাশেই ঝোপের ভিতর লুকিয়ে আমাদের কাবার দেবে। এখান থেকে গুহার মুখের দূরত্ব 700-র বেশি হবে না। গুহা থেকে কেউ বেরোলেই তোমরা তাকে গুলি করবে। এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দিতে না পারায় ওর কথাই সবাই মেনে নিল। তাই ইরফান, ইয়র্কি, লাঙ্কি আর বিগ বয়, যার ধারণা ওদের কাছে ওর একটা দেনা রয়ে গেছে, কার্নিশের দিকে এগোলো। যতটা সম্ভব আড়াল ধরে এগিয়ে ওরা শীঘ্রই গুহার মুখে পৌঁছে গেল। ও পথেই ইরফানকে গুহায় নিয়ে যাওয়া হয়েছিল। গুহার মুখে কোনো গার্ড নেই দেখে ঘোড়াগুলোকে লুকিয়ে রেখে ওরা কার্নিশে ওঠার পথ ধরল। তাকিয়ে দেখলো করালে কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। ওরা গুহার কাছে প্রায় পৌঁছে গেছে। ঠিক এই সময়ে পরপর 2টো গুলির শব্দ শোনা গেল, কিন্তু বেসিনের ওপাশ থেকে গুলি আসেনি, এসেছে কোনো গুপ্ত অবস্থান থেকে।
ওটা সতর্ক করার নির্দেশ। গুহার মুখে না থেকে ওরা আর কোথাও থেকে নজর রেখেছে, বলল ফোরম্যান। ওই সতর্ক সংকেত পেয়ে নিশ্চয় কিছু লোক গুহার মুখে বেরিয়ে এসেছিল। বেসিনের ওপাশ থেকে গুলি বৃষ্টি শুরু হলো। বোঝা গেল টিমও তার লোকজন নিয়ে খেলায় নেমেছে। এখন ওই সরু পথ দিয়ে নিচে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠল, কারণ যেসব জায়গায় ক্লিফ ফুলে কিছুটা বেরিয়ে এসেছে সেখানে ওদের দেখা দিতেই হবে। উপরের কান্নেসের ডাকাতটা সেটা ভালো করেই জানে। উপর হয়ে শুয়ে ওরা আক্রমণকারীদের দেখা দেওয়ার অপেক্ষায় রাইফেল তৈরি রেখেছে। দেয়ালের সাথে একেবারে সেটে থাকো বয়েস, নির্দেশ দিল ইরফান। আর পাহাড়ের ফোলা জায়গাগুলো ঝট করে পার হবে, ওরা যেন গুলি করার কোনো সুযোগ না পায়। ক্লিপের সাথে পিঠ ঠেকিয়ে কোনোয়ে ভর দিয়ে ওরা এক এক ফুট করে গুহার মুখের দিকে এগোচ্ছে। বিপজ্জনক বাঘগুলো পার হওয়ার সময়ে ওদের কানের পাশ দিয়ে অশুভ শব্দ তুলে উপর থেকে ছোড়া বুলেটগুলো বেরিয়ে গেল। ক্লিপের শেষে বেরিয়ে আসা বাঘটা গুহার মুখ থেকে মাত্র 20 গজ দূরে। এখানে ওরা একটু ভেবে দেখার জন্যে থামলো। উপর থেকে গুলি আসা এখন থেমে গেছে। বেরিয়ে থাকা পাথরটার আড়াল থেকে সাবধানে উকি দিয়ে ইরফান দেখল উপরের গার্ড দুজন দেয়ালের সাথে সেটে থাকা শত্রুকে গুলি করে টার্গেট লাগানোর চেষ্টা নিষ্ফল বুঝেই এবার ধীরে উঠে দাঁড়ালো। এই সুবর্ণ সুযোগটা ছাড়ল না সে। রাইফেল তুলে ট্রিগার টিপে দিল। ওদের একজন দুহাত শূন্যে ছুঁড়ে টলতে টলতে চিৎকার করে খাদে পড়ল। এগিয়ে এসো বয়েজ, উপর থেকে একজন মাত্র আছে, উপরে এখন একজন মাত্র আছে, জানালো ইরফান। কথা শেষ করেই সে দ্রুত পায়ে পাথরটা পেরিয়ে ওপাশে চলে গেল। উপরের লোকটা সঙ্গীর অবস্থা দেখে হতভম্ব হয়ে একটা নিষ্ফল গুলি ছুঁড়েই গুহায় ঢোকার অন্য কোনো রাস্তার উদ্দেশ্যে দৌড় দিল। কিন্তু পিছন থেকে একটা গুলি খেয়ে রাইফেল ছেড়ে ঝপ করে লুটিয়ে পড়ল সে। একটা চিৎকার শুনে ইরফান ফিরে তাকিয়ে দেখল টিম তার লোকজন নিয়ে কার্নিশ বেয়ে উঠে আসছে। ক্লিফের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে সে আর সবাইকে এসে পৌঁছার সুযোগ দিল। কালো অন্ধকার গুহার মুখটা বিপজ্জনক আর ভয়াবহ দেখাচ্ছে, কিন্তু ওই পথেই ওদের ঢুকতে হবে। ভাবলাম এখানে আমাদের উপস্থিতি বেশ কিছু কাজে আসবে। উপরে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল রানচার। এখন আমাদের পরবর্তী চাল কি? গুহার মুখটা দেখিয়ে ইরফান বলল, ওই পথেই আমাদেরকে ঝট করে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে হবে। এতে ঝুঁকি আছে বটে, কিন্তু দ্বিতীয় আর কোনো পথ আমার জানা নেই। যতটা সম্ভব নিজেদের আড়ালে রেখে ওরা একত্রে জড়ো হয়ে সবাই একসাথে গুহার মুখ দিয়ে ঢুকে মেঝের উপর শুয়ে পড়ল। অন্ধকার চিরে গুলির আগুনের ঝিলিক দেখা যাচ্ছে, কিন্তু মাটিতে শুয়ে পড়ায় গুলিগুলো সব ওদের মাথার উপর দিয়ে চলে গেল। অন্ধকারে উপর হয়ে শুয়েই ওরা পাল্টা জবাব দিল। ইরফানের বুদ্ধি মেনে চলায় ওদের কেউ আহত হলো না। বারুদের ঝাঁঝালো গন্ধ আর নীল ধোঁয়া ওদের পিছনে গুহার গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ইরফানের দল আগুনের ঝিলিক লক্ষ্য করে গুলি করছে। গোলাগুলির শব্দ গুহার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। ওরা হয় কিছু মারা পড়েছে অথবা আহত হয়েছে, কারণ ওদের গুলির সংখ্যা এখন বেশ কমে এসেছে। কিন্তু কতজন লোক যে ওদের বিরুদ্ধে লড়ছে তা অন্ধকারে বোঝা যাচ্ছে না। ইরফানের নিচু স্বরের একটা আদেশ পেয়ে ওর লোকজন উঠে ছুটে সামনে এগিয়ে গেল। অন্ধকারে পিস্তলের মুখে বর্ষার ফলার মতো আগুন দেখা যাচ্ছে, এবং সেই আলোতে মুহূর্তের জন্যে কালো মুখোশ পরা মাথা দেখা যাচ্ছে। হামলাকারীরা সেগুলো লক্ষ্য করেই গুলি ছুটছে। এক্সটি রাঞ্চের লোক পড়ে গেল। একই সাথে একটা লোকের দেহের সাথে হোঁচট খেল ইরফান। প্রায় ওর মুখের কাছে একটা পিস্তল গর্জে উঠল। হোঁচট না খেলে ওই গুলিতে ফোরম্যানের খুলি ফুটো হয়ে যেত। লোকটার কোমর জড়িয়ে ধরে ইরফান ওকে নিয়েই মাটিতে পড়ল। লোকটা দুহাতে ফোরম্যানের গলা টিপে ধরল। লোহার সারাশির মতো আঙুলগুলো ইরফানের শ্বাসনালীর উপর শক্ত হয়ে এঁটে বসেছে। আর কোনো উপায় না দেখে পিস্তলের নল দিয়ে
ইরফান ওর মাথায় কঠিন বাড়ি বসালো। সাথে সাথে গলা টিপে ধরা লোকটার হাতের আঙুল শিথিল হলো। একটু কোকিয়ে সে জ্ঞান হারালো। উঠে দাঁড়িয়ে ইরফান দেখলো লড়াই শেষ হয়েছে। ওদেরই কেউ একটা লণ্ঠন খুঁজে পেয়ে ওটা জ্বেলেছে। দেখা গেল কাউবয়দের কিছু লোক আহত হয়েছে, কিন্তু মারাত্মকভাবে জখম হয়নি কেউ। ইরফান পিস্তলের আঘাতে যাকে অজ্ঞান করেছে তার হুঁশ এখনও ফেরেনি। বাকি সবাই অদৃশ্য হয়েছে। আরও কিছু বাতি জোগাড় করে প্রত্যেকটা গুহা ভালো করে খুঁজে দেখো, নির্দেশ দিল ইরফান। এখান থেকে বেরোবার অন্য কোনো পথও নিশ্চয় আছে। ইয়র্কিও অদৃশ্য হয়েছে। লণ্ঠনের আলোয় প্রথম ঝলকেই একটা লোককে গুহার আরও ভিতরে অন্ধকারে অদৃশ্য হতে দেখে সে ওর পিছু নিয়েছে। সুড়ুং ধরে এগোবার সময়ে একটা সরু আলো রেখা ওর দৃষ্টি আকর্ষণ করলো। ওটার কাছে হাত বাড়িয়ে দেয়াল স্পর্শ করে বুঝলো এটা একটা দরজা এবং খোলাই আছে। সামান্য ধাক্কা দিয়ে ওটা একটু ফাঁক করে ভিতরে উকি দিয়ে দেখলো একটা লোক ব্যস্ত হাতে একটা ব্যাগে জিনিসপত্র ভরছে। ইয়র্কির চোখ দুটো রাগে জ্বলে উঠল। দরজা ঠেলে নিঃশব্দে গুহার ঘরে ঢুকলো সে। ওকে দেখেই চিনতে পেরেছে ইয়র্কি। ওই লোকটাই শেরি। কেবল বর্ণনা থেকেই মানুষ চিনতে পারার এক অদ্ভুত ক্ষমতা পশ্চিমের লোকের আছে। তারপর সশব্দে দরজা বন্ধ করে একপাশে সরে গেল সে। লোকটা ঝট করে ফিরল। ওকে দেখে বিস্ময়ে লোকটার চোখ বিস্ফারিত হলো, মুখ হা হয়ে গেছে। কে? ইয়র্কি না? বলল সে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি ইয়র্কি, জবাব দিল সে। মিছেই মাল গোছাচ্ছ। তুমি যেখানে যাচ্ছ সেখানে ওগুলো তোমার কোনো কাজে আসবে না সেদি। ইয়র্কির চালু হাতের গল্প সেও শুনেছে। সাক্ষাৎ যমদূত ওর সামনে দাঁড়িয়ে আছে। টেবিলের উপর যে মোমবাতিটা জ্বলছিল সেটা এক থাবায় নিভিয়ে দিয়ে লাফিয়ে নিজের জায়গা থেকে সরে গেল সেদি। অন্ধকারে ইয়র্কির গলা শোনা গেল। ভয় পেয়েছ সেদি? ভালো, অন্ধকার তোমাকে হয়তো কিছুটা ভালো সুযোগ দেবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে মরতেই হবে। তুমি যদি বলো মেয়েটা কোথায় আছে, তবে এবারের মতো তোমাকে ছেড়ে দিতে পারি আমি। তোমার সাথে আমার নরকে দেখা হবে। জবাব এলো। হয়তো হবে, যদিও সম্ভাবনা কম। আমার জন্য তোমাকে হয়তো নিষ্ফল অপেক্ষা করতে হবে। ওর কথার কোনো জবাব দিল না আউটল। ভয় পাচ্ছে কথার শব্দে ইয়র্কি ওর অবস্থান জেনে ফেলবে। কয়েকটা মুহূর্ত নীরবতার মাঝে কাটল। দুজনই উঁচু মানের পিস্তলবাজ এবং ওরা দুজনেই জানে সামান্য ভুল মানে মৃত্যু। একটু কুঁজো হয়ে পিস্তল হাতে প্রস্তুত হয়েই কান পেতে স্থির দাঁড়িয়ে আছে সেদি। বুটের তলায় কাকর পিষ্ট হওয়ার সামান্য একটি শব্দ ওর কানে এলো। শব্দের উৎসস্থল কোথায় বোঝার চেষ্টায় ওর কান আরও সজাগ হলো। আবার শব্দটা সেদির কানে পৌঁছলো। শত্রু ওর দিকে এগিয়ে আসছে ভেবে সে শিউরে উঠল। এবারে শব্দ ঠিক কোন দিক থেকে আসছে নিশ্চিত হয়ে সেদি গুলি করল। বারুদের বিলিকে মুহূর্তের আলোয় সে দেখতে পেল ভুল আজ করেছিল। একই সাথে দেখল কাউবয়ের হাসি ভরা মুখ রয়েছে বেশ কিছুটা বামে। কিন্তু দ্বিতীয় গুলি ছোড়ার আগেই ওদিক থেকে ইয়র্কির পিস্তলটা অন্ধকারে গর্জে উঠল। শেরির বাম দিকটা কাঁধের কাছ থেকে অবশ হয়ে গেল। হাতটা অকেজো ভাবে ঝুলছে। ওর ঠোঁট চিরে একটা গঙ্গানির আওয়াজ বেরিয়ে এলো। তোমার বাম ডানাটা জখম হয়েছে, তাই না শেরি? এবার তোমার ডানটা যাবে পাখি। তারপর ওখানেই বিদ্রুপের কথা শেষ হলো। আহত লোকটা বুনো ক্রোধে অন্ধের মতো গুলি ছুঁড়ে ডান দিকে ঝাঁপ দিল, কিন্তু এর জবাবে কোনো গুলি এলো না। শ্বাস নেওয়া বন্ধ করে চুপ করে দেয়ালে সেটে দাঁড়িয়ে আছে সেদি। ওর বাম কাঁধটা এখন ব্যথায় দপদপ করছে। ভাবছে তবে কি সে কপাল জোরে ঠিক জায়গা মতোই গুলি লাগাতে পেরেছে। এই সময়ে বাইরের সুড়ঙ্গে পায়ের আওয়াজ পাওয়া গেল। বাইরে থেকে কেউ জিজ্ঞেস করলো, এই স্ট্রেঞ্জার, তুমি কি ভিতরে? হ্যাঁ, চলে যাও, আমি ব্যস্ত, জবাব দিল ইয়র্কি। সেদি শিউরে উঠল।
কথার সুরটা কোনো আহত লোকের নয়। লোকটার পায়ের শব্দ দূরে চলে যাওয়ার শব্দ শোনা গেল। শেডির কাছে ইয়র্কির কথাগুলো মৃত্যুর ঘণ্টার মতোই শোনালো। আবার সেই অসহ্য নীরবতা কিছুক্ষণ বিরাজ করার পর ইয়র্কির গলা শোনা গেল। শোনো শেডি, আমি তোমাকে একটা চমৎকার সুযোগ দিচ্ছি। মোমবাতিটা আমি খুঁজে পেয়েছি। ওটা আমি জ্বালবার পর আমরা দুজনেই একসাথে ড্র করব। তুমি কি বলো? ঠিক আছে, জবাব দিল শেডি। গলার স্বর থেকে খুশি চাপার চেষ্টা করলো সে। অল্পক্ষণ পরেই ম্যাচটা জ্বলে উঠল। ওটা জেলে ওঠার সাথেই গুলি করলো শেডি, কিন্তু আগুনটা একটুও নড়ল না। ইয়র্কির ডান কোমরের কাছ থেকে ওর পিস্তলটা গর্জে উঠল। গুলিতে মগজ ফুটো হয়ে সামনের দিকে উপর হয়ে পড়ল আউটল। ইয়র্কির কাছে চাতুরিতে হেরে গেছে সে। চুরি করে জেতার উদ্দেশ্যে ম্যাচ জ্বালার সাথেই গুলি করেছিল লোকটা। তার ধারণা ছিল ডান হাতে ম্যাচ ধরাবে ইয়র্কি, তাই আগুনের বাম দিকে তাক করে গুলি করেছিল সে। কিন্তু এটা আশা করেই নিজের হাত দেহ থেকে দূরে নিয়ে বাম হাতের নখ দিয়ে ম্যাচ জ্বেলেছিল ইয়র্কি। সেটি বেশি চালাকি করতে গিয়ে নিজের জীবনটাই খোয়ালো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে সঠতাই করে গেল। ওর সম্পর্কে আমি তাহলে ঠিকই শুনেছিলাম, মন্তব্য করলো ইয়র্কি। লোকটা সত্যিই মরেছে কিনা পরীক্ষা করে নিশ্চিত হয়ে খুপড়ি ছেড়ে বেরিয়ে সে সঙ্গীদের খোঁজে বেরোলো। গুহার মুখের কাছে পৌঁছে দেখলো অজ্ঞান লোকটার জ্ঞান ফিরেছে। টিম তাকে জেরা করছে। কঠিন চেহারার লোকটা যে বদমেজাজি তা তাকে দেখেই বোঝা যায়। ইরফানের সহ্যের সীমা পার হয়ে গেছে। ও যদি মুখ খুলতে না চায় তাহলে ওকে সোজা ঝুলিয়ে দাও। টিম, বোকা লোকের উপর নষ্ট করার মতো সময় আমাদের নেই, বলল সে। মৃত্যুর আসন্ন সম্ভাবনায় লোকটা এবার মুখ খুলল। তোমরা কি জানতে চাও? রুক্ষ স্বরে প্রশ্ন করল সে। মিস মাস্টারসন কোথায়? জানতে চাইল ইরফান। সত্যি কথা না বললে নরকে পৌঁছতে তোমার বেশিক্ষণ লাগবে না। এখানে একটা মেয়েকে আনা হয়েছিল বটে, কিন্তু ওরা তাকে গোলাবারুদ লুকিয়ে রাখার গুহায় নিয়ে গেছে, জবাব দিল সে।